সায়েন্স কেয়ার একাডেমি থেকে তোমাদের শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমি তোমাদের বায়োলজি প্রথম পত্রের কোষ এবং কোষের গঠন সম্পর্কে আলোচনা করব। কোষ, এই টপিকটা আমাদের ছোট থেকেই কম বেশি জানাশোনা আছে। কোষ, যদি আমরা বলি যে কোষ কি, তাহলে ইট, যেমন আমরা যদি বলি একটা বিল্ডিং তৈরি করতে প্রথমেই আমাদের কোর উপাদান, মানে প্রথম যে উপাদানটা লাগে সেটা হচ্ছে ইট, দেয়াল। তো একটা দেয়ালের গাঠনিক উপাদান যেমন ইট, তেমন জীবদেহের এবং উদ্ভিদ দেহের গাঠনিক উপাদান হচ্ছে এই কোষ বা সেল। তো কোষ কে আবিষ্কার করেছেন? রবার্ট হুক। কোষের আবিষ্কারক হচ্ছেন রবার্ট হুক। রবার্ট হুক কোষ আবিষ্কার করেছেন। উনি প্রথমে যে কোষটি দেখতে পেয়েছেন এটা আসলে একটা মৃত কোষ ছিল, যেটা দেখতে হচ্ছে কয়েদিরা যেমন জেলখানায় বিভিন্ন সেলের মধ্যে থাকে, মানে রুম কক্ষর মতো থাকে, ওই সেলের মতো দেখতে পারার জন্য রবার্ট হুক এর নাম দিয়েছেন হচ্ছে সেল, যার বাংলা প্রতিশব্দ হচ্ছে কোষ। উনি যেই কোষটি পর্যবেক্ষণ করেছেন এটা আসলে একটা মৃত কোষ ছিল। পরবর্তীতে অ্যান্টনি ভন লেeuwenhoek আমাদের একটা সজীব কোষ আবিষ্কার করেছেন। তো এতক্ষণ আমরা জানলাম যে কোষের আবিষ্কারক। প্রথমেই আমরা জানলাম যে রবার্ট হুক কোষের আবিষ্কারক। এর পরবর্তীতে উনি যেই কোষটা আবিষ্কার করেছেন এবং কোষের নাম দিয়েছেন হচ্ছে সেল, এটা হচ্ছে রবার্ট হুক। তো তাহলে কোষের আবিষ্কারক এবং এর নামকরণ করেছেন হচ্ছে রবার্ট হুক। পরবর্তীতে অ্যান্টনি ভন লিeuwenhoek সজীব কোষ আবিষ্কার করেছেন। তাহলে সজীব কোষের আবিষ্কারক হচ্ছে অ্যান্টনি ভ্যান লিeuwenhoek। এখন আমরা জানবো কোষের প্রকারভেদ। কোষ কয় প্রকার? এখন আমরা কোষের সংজ্ঞা ডেফিনেশন পড়ব। কোষের ডেফিনেশন সম্পর্কে আমরা যেটা প্রথমেই জানি সেটা হচ্ছে কোষ হচ্ছে কি। কোষ হলো জীবদেহের গাঠনিক এবং কার্যকরী একক। তাহলে কোষ হচ্ছে জীবদেহের গাঠনিক এবং কার্যকরী একক। এখন যদি আমি বলি জীবদেহের গাঠনিক একক বলতে কি বোঝায়, আমরা জানি জীব হচ্ছে প্রাণী এবং উদ্ভিদ দুইটারই দেহের কথা বলতেছি। এখানে দুই ধরনের জীবেরই গাঠনিক একক। গাঠনিক একক বলতে বোঝায় যে আমাদের প্রাণী এবং উদ্ভিদ দেহের গঠনে এই হচ্ছে কোষ ভূমিকা পালন করে। প্রাণী এবং উদ্ভিদ দেহের গঠন করে হচ্ছে কোষ, এই জন্য কোষকে বলা হয় জীবদেহের গাঠনিক একক। এখন যদি আসি যে কার্যকরী একক, কার্যকরী একক বলতে বোঝায়, যেমন কোষ দিয়ে আমরা মাত্রই বললাম যে কোষ হচ্ছে দেহের গাঠনিক একক। তাহলে দেহের প্রতিটি অঙ্গাণু, যেমন আমরা যদি বলি হার্ট, লাংস, নোজ, হ্যান্ড, সবগুলো অঙ্গাণু প্লাস হচ্ছে উদ্ভিদের ক্ষেত্রে যদি আমি বলি উদ্ভিদের ডাল, পাতা, লতা, যা শেকড় থেকে শুরু করে সবকিছু
কিছুর একক হচ্ছে কোষ। তাহলে আমরা যে এই যে শ্বাস প্রশ্বাস গ্রহণ করি ফুসফুসের মাধ্যমে, তাহলে আলটিমেটলি এই কাজটা কে করতেছে? কোষ করতেছে। একটা অঙ্গাণু করতেছে, আর অঙ্গাণু কি দিয়ে তৈরি? কোষ দিয়ে তৈরি। তাহলে এ থেকে বোঝা যায় বিভিন্ন অঙ্গের যে কার্যক্রম প্লাস উদ্ভিদ দেহের বিভিন্ন যেই কার্যক্রম, এগুলো যে অঙ্গগুলো করছে তাদের একক হচ্ছে কোষ। তাহলে কোষ হচ্ছে জীবদেহের গাঠনিক এবং হচ্ছে কার্যকরী একক। এটা তো হলো কোষের হচ্ছে নর্মাল সংজ্ঞা, যেটা আমরা জানি সবাই যে কোষ হচ্ছে জীবদেহের গাঠনিক এবং কার্যকরী একক। এছাড়াও পর্যায়ক্রমে বিভিন্ন বিজ্ঞানী কোষ সম্পর্কে বিভিন্ন মতবাদ প্রদর্শন করেছেন, কোষের বিভিন্ন ধরনের সংজ্ঞা তারা দিয়েছেন। আমরা যেটা সবচেয়ে বেশি আমাদের ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে লুই এবং সিকেভিচের মতে। আমাদের পরীক্ষায় প্রায় আসে যে নিচে কোনটি লুই এবং সিকেভিচের মতবাদ, জিন ব্রাকেটের মতবাদ, বিভিন্ন বিজ্ঞানীদের মতবাদ অনুসারে এমসিকিউতে আসে বিভিন্ন ভার্সিটি এবং হচ্ছে আমাদের এইচএসসি বোর্ড এক্সামেও এরকম কোশ্চেনগুলো আসে। তো এই জন্য আমরা প্রতিটি বিজ্ঞানীদের যেই মতবাদগুলো এগুলো হচ্ছে আলাদা আলাদা করে পড়ব। তাহলে জিন ব্রাচেটের মতবাদ অনুসারে কোষ হলো জীবদেহের গঠনগত মৌলিক একক। এরপরে আমরা জানব লুই এবং সিকেভিচের মতবাদ। আত্মপ্রজননে সক্ষম। তাহলে আমরা কি জানলাম? লুই এবং সিকেভিচের মতে কোষ হলো অর্ধবেদ্য ঝিল্লি দ্বারা পরিবেষ্টিত, যা কোনো সজীব মাধ্যম ছাড়াই আত্মপ্রজননে সক্ষম। এবং এখন জানবো ডি রবার্টিসের মতবাদ। ডি রবার্টিসের মতবাদ অনুসারে কোষ হচ্ছে গঠনগত এবং কার্যগত মৌলিক একক। তো ডি রবার্টিসের মতবাদ অনুসারে কোষ হলো গঠনগত এবং কার্যগত একক। তো এতক্ষণ আমরা জানলাম বিভিন্ন বিজ্ঞানীদের কোষ সম্পর্কে মতবাদ। এখন আমরা কোষ কত প্রকার এবং কি কি এই সম্পর্কে জানব। কোষবিদ্যার জনক হলো তো রবার্ট হুক। কোষবিদ্যার জনক রবার্ট হুক। এবং পরবর্তীতে কোষ সম্পর্কে আরো বিস্তার আলোচনা করার পরে করেছেন, পরবর্তীতে আরো কোষবিদ্যা সম্পর্কে আরো আলোচনা করেছেন কার্ল পি সোয়ানসন। এই জন্য আধুনিক কোষবিদ্যার জনক বলা হয় কার্ল পি সোয়ানসনকে। তাহলে আধুনিক কোষবিদ্যার জনক কার্ল পি সোয়ানসন। এখন আমরা জানব কোষের প্রকারভেদ।
অবস্থানের উপর ভিত্তি করে কোষ দুই প্রকার, দেহকোষ এবং অবস্থানের উপর ভিত্তি করে কোষ দুই প্রকার, দেহকোষ এবং জনন কোষ। দেহকোষ, যেই কোষ দৈহিক গঠনে সাহায্য করে তা হচ্ছে দেহকোষ। জনন কোষ, যেই কোষগুলো আমাদের জননে সাহায্য করে তা হচ্ছে জনন কোষ। এখন আমরা পড়ব নিউক্লিয়াসের উপর ভিত্তি করে কোষ কত প্রকার। নিউক্লিয়াসের উপর ভিত্তি করে কোষ দুই প্রকার। আদিকোষ এবং প্রকৃত কোষ। নিউক্লিয়াসের উপর ভিত্তি করে কোষ দুই প্রকার, আদিকোষ এবং প্রকৃত কোষ। আদিকোষ, যে কোষে সুগঠিত নিউক্লিয়াস থাকে না, অর্থাৎ নিউক্লিয়াসটা সুগঠিত থাকে না, তাদের আমরা আদিকোষ বলি, যেমন ব্যাকটেরিয়া, শৈবাল, ছত্রাক ইত্যাদিতে। এবং প্রকৃত কোষ, যে কোষে সুগঠিত নিউক্লিয়াস থাকে এবং অন্যান্য ক্ষুদ্রাঙ্গাণু প্রেজেন্ট থাকে, তাদের আমরা বলি প্রকৃত কোষ, যেমন উদ্ভিদ কোষ, প্রাণী কোষ। এখন আমরা পড়ব আদিকোষ এবং প্রকৃত কোষের মধ্যে পার্থক্য। এটা জানা খুবই জরুরি, কারণ এই জায়গা থেকে আদিকোষ এবং প্রকৃত কোষের পার্থক্য থেকে আমরা এদের বৈশিষ্ট্য সম্পর্কেও ধারণা পাবো। তো আদিকোষ এবং প্রকৃত কোষ থেকে বিভিন্ন জায়গায় অনেক সময় এমসিকিউতেও আসে এবং এইচএসসি বোর্ড কোশ্চেনের এমসিকিউ ক হতেও আমাদের আসতে পারে, যে আদিকোষের বৈশিষ্ট্য থেকে আমরা তখন অ্যান্সার করতে পারবো। তো প্রকৃত কোষ এবং আদিকোষের মধ্যে পার্থক্য। প্রকৃত কোষে সকল ঝিল্লিবদ্ধ অঙ্গাণু থাকে, যা আদিকোষে থাকে না। আদিকোষে শুধুমাত্র রাইবোজোম থাকে, প্রকৃত কোষে ঝিল্লিবদ্ধ অঙ্গাণু আছে। আদিকোষে কোনো ঝিল্লিবদ্ধ অঙ্গাণু থাকে না, শুধুমাত্র রাইবোজোম থাকে। আদিকোষে কোনো ঝিল্লিবদ্ধ অঙ্গাণু থাকে না, শুধুমাত্র রাইবোজোম থাকে।
দেন তারপরে প্রকৃত কোষে আমরা প্রথমেই বলেছিলাম যে প্রকৃত কোষে সুগঠিত নিউক্লিয়াস থাকে, আদি কোষে সুগঠিত নিউক্লিয়াস থাকে না। এই জন্যই সুগঠিত নিউক্লিয়াস থাকে বলেই প্রকৃত কোষ এবং সুগঠিত নিউক্লিয়াস থাকে না বলেই সেটা হচ্ছে আদি কোষ। প্রকৃত কোষে যেমন ঝিল্লিবদ্ধ অঙ্গাণু থাকে তেমন রাইবোজোমও থাকে। আদি কোষে ঝিল্লিবদ্ধ অঙ্গাণু না থাকলেও রাইবোজোম থাকে, কিন্তু তাদের রাইবোজোমের মধ্যেও একটা পার্থক্য আছে। যেমন প্রকৃত কোষে থাকে 18S রাইবোজোম, কিন্তু আদি কোষে থাকে 17S রাইবোজোম। এস এস মানে কি হোয়াট? তাহলে আমরা কি জানতে পারলাম? প্রকৃত কোষে থাকে 18S রাইবোজোম এবং আদি কোষে থাকে 17S রাইবোজোম। এই এস মানে হচ্ছে বেদবার্গ ইউনিট, যা রাইবোজোমের একক প্রকাশ করে। এখন আসি প্রকৃত কোষের ডিএনএ। প্রকৃত কোষে থাকে হচ্ছে দ্বিসূত্রক ডিএনএ এবং আদি কোষে শুধু থাকে বৃত্তাকার একটি মাত্র ডিএনএ থাকে। তাহলে কি জানলাম? প্রকৃত কোষে দ্বিসূত্রক ডিএনএ থাকে এবং আদি কোষে বৃত্তাকার একটি ডিএনএ থাকে। প্রকৃত কোষে সবাত শ্বসন ঘটে। শ্বসনের যে ব্যাপারটা সেটা হচ্ছে প্রকৃত কোষে সবাত শ্বসন ঘটে এবং আদি কোষে অবাত শ্বসন ঘটে। এই হচ্ছে কিছু আদি কোষ এবং প্রকৃত কোষের কিছু মেইন পার্থক্য। তাছাড়াও এদের উদাহরণ হিসেবেও একটা পার্থক্য অ্যাড করা যায়। যেমন প্রকৃত কোষের উদাহরণ হচ্ছে প্রাণী কোষ, উদ্ভিদ কোষ, আর আদি কোষের উদাহরণ হচ্ছে নীলাভ, সবুজ শৈবাল, ব্যাকটেরিয়া ইত্যাদি। আর আদি কোষের উদাহরণ হচ্ছে নীলাভ, সবুজ শৈবাল।
ইত্যাদি। তো এই হচ্ছে আদি কোষ এবং প্রকৃত কোষের পার্থক্য।